ট্রাম্পের জরিপে এগিয়ে আছে শেখ হাসিনা। ভোট পড়েছে ৭৩%, ইউনূস পেয়েছে ২৭%। এই ছিল ট্রাম্পের জরিপ। এখনো যদিও আগামীকালকে পর্যন্ত এক্স হ্যান্ডেলে যেটা দেওয়া, সে অনুযায়ী চিন্তা করলে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ আস্থা রেখেছে হাসিনার উপর। এটা কিন্তু এক্স হ্যান্ডেলে আমেরিকার জরিপ। এটা ২-১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জরিপটা পাবেন, তখন বুঝেন। আর পার্থক্য খুব একটা হবে বলে সেটা মনে হচ্ছে না। আজকে এরকম কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। কেউ কেউ বলছে যে দেউলিয়ার পথে ইউনূস সরকার। এই কয়েকটা পয়েন্ট নিয়ে রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো। রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলার মূল কারণটা হচ্ছে দেশের যে সিচুয়েশন, আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়ার পথে। আমি তো শুধু ট্রাভেল করি সেটা না, সাথে কিন্তু আমি বিজনেস ধরেছি। চ্যানেল 24 এর চাকরি ছেড়ে দিয়ে আমি কিন্তু বিজনেস ধরেছি। এখন যে চ্যানেলে কাজ করি সেটা কিন্তু একটা দেশের প্রতিনিধি, সেখানে কিন্তু খুব একটা যে আপনার বেনিফিটের অর্থনৈতিক দিয়ে সেটা কিন্তু না। বিদায় আমি ব্যবসাটা জোর দেওয়ার কারণেই আমি চাকরিটা ছেড়ে দিয়ে ব্যবসায় নেমেছি। এখন ব্যবসার লাল বাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। এর আগে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বললো যে ভিসা না হওয়ার জন্য আমরা দিই, তার কথাও ঠিক। আবার সরকার থেকেই যদি ভিসা কম দেওয়ার জন্য অনুরোধ করা হয় বিভিন্ন এম্বাসিতে, তাহলে সেটা কিভাবে দেখবেন? যাক, এই হচ্ছে বিষয়। একটা পয়েন্ট নিয়ে কথা বলবো। ট্রাম্পের জরিপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট পড়েছে ৭৩%, ডক্টর ইউনূস পেয়েছেন মাত্র ২৭%। এটা একটা আমি কয়েকটা পয়েন্ট লিখে রেখেছিলাম। দেউলিয়ার পথে ইউনূস পদচ্যুত হবেন ডিসেম্বরের পূর্বেই, এটা আরো একজন কথা বলেছে, এটা নিয়েও কথা বলবো। গৃহযুদ্ধের পথে দেশ, বন্দর যাবে বিদেশিদের হাতে, তবে করিডোর নিয়ে ধোঁয়াশা, এটাও কিন্তু একটা বড় ইস্যু। সেনাবাহিনী আর বিএনপিকে প্রতিরোধের ডাক দিয়েছেন ডক্টর ইউনূস। গত কয়েকদিনের ঘটনা, এটা নিয়ে একটা এগুলো নিয়ে রিভিউ। কোন উদ্দেশ্যে এপ্রিলে নির্বাচন? বুঝেন উদ্দেশ্য কি? এপ্রিলে নির্বাচনের উদ্দেশ্য কি? কেমন কাটলো রাষ্ট্রপতির কুরবানির ঈদ? এই 7টা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। প্রথম পয়েন্টটা হচ্ছে ট্রাম্পের জরিপে, আমেরিকার জরিপে। ট্রাম্প একটা জরিপ চালিয়েছে এক্স হ্যান্ডেলে, সেখানে যদিও এলিট শ্রেণীর মানুষগুলোই এটা ইউজ করে। আমি যেমন নিজেই ইউজ করি না, কাজে আমরা ওইরকম এলিট শ্রেণীর মানুষ না। এলিট শ্রেণীর মানুষগুলো হয়তোবা হাসিনাকে চাচ্ছে, হয়তোবা সামনে যদি সে একটা চাইছে, আমেরিকার যেহেতু ম্যান্ডেটের খেলা এখানে, যাই হোক। আর ইউনূস পেয়েছে ২৭% ভোট। এটা ২-১ দিনের মধ্যে পেয়ে যাবেন, এটার আপডেট বিভিন্ন পত্রিকায় চলে আসবে। দেউলিয়ার পথে ইউনূস পদচ্যুত হবেন ডিসেম্বরের আগেই। আমি গত ২-৩ দিনের বিভিন্ন জনের ইউটিউবে ভিডিও দেখলাম, সেখানে দেখলাম এক ইউটিউবে কথা বলেছে কলিমুল্লাহ স্যার, নাকি ওনার নামটা পুরোপুরি ভুলে গেলাম, উনি রুকিয়ার ভিসি ছিলেন। উনি একটা কথা বলেছে, ওখান থেকে শিরোনামটা নেওয়া, যে পদচ্যুত হবেন ইউনূস, ডক্টর ইউনূস ডিসেম্বরের আগেই উনি ক্ষমতা হারাবেন, এমন একটা কথা বলেছে। আর পিছনে অনেকগুলো কারণ উল্লেখ করেছে। একটা হচ্ছে যে দেশের এই মুহূর্তে সবচেয়ে বড়, আওয়ামী লীগের পরে কিন্তু সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। বিএনপিকে অ্যাভয়েড করে, আবার যদিও বিএনপি বলে যে তারাই সবচেয়ে বড়, সেটা ভোটের অঙ্কে গিয়ে দেখা যায় যে আওয়ামী লীগ ভোট সংখ্যা বেশি পায়, এটা ডিফারেন্ট ইস্যু। এখন যদি বিএনপিকে এন্ট্রি হিসেবে নিয়ে তারা যদি তাদের মতো করে নির্বাচন পরিচালনা করতে চায়, এবং বিএনপি যদি জুলাই আগস্টের মতো আবার যদি আন্দোলনের নামে, তাহলে সেটা ইউনূসের জন্য কঠিন হয়ে যাবে। কারণ হচ্ছে সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনীর সাথে ইউনূসের সম্পর্ক খুব একটা সুখকর নয়, এটা হচ্ছে একটা বিষয়। এগুলো বিষয় কিন্তু সামনে নিয়ে আসা হয়েছে। আর কেউ কেউ এটাও বলছে যে ঈদের দিন কিছু লোক সামনে রাখা হয়েছে, স্যার আপনাকে 5 বছর চাই। তাহলে কোন মানুষগুলো বলছে? সুস্থ মস্তিষ্কের মানুষ বা গণতান্ত্রিক পদ্ধতির মানুষ কখনোই এরকম ইলিগেল কিছু বলবে না। সেখানে খেয়াল করেন যে একটা শ্রেণীর মানুষই কিন্তু গেট আপ দেখলে বুঝবেন তারা বলছে, তার মানে ইন্টেনশনাল প্ল্যানিং করা, এটা না বোঝার কিচ্ছু নাই, 0% না বোঝার কিচ্ছু নাই, এটা হচ্ছে বিষয়। তার মানে এই কিছু লোক দিয়ে কি ইউনূস সরকার কাটানো যাবে কিনা, এটাই বোঝানো হয়েছে, এগুলি বোঝাতে চেয়েছে, এটা হচ্ছে বিষয়। আর এরপর হচ্ছে যদি যদি উনি এই কি বলে মানে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন না দেয়, তাহলে, কারণ নির্বাচন তো নভেম্বরে গিয়ে ঘোষণাগুলো তো ডিসেম্বরে হবে না, উনি ওনার মতো করে প্ল্যান করবে। যদিও জুন থেকে এপ্রিল এসেছে, যদি বিএনপির নেতাকর্মীরা যদি একটু ঠেলা দেয়, তাহলে সেটা আরো আগে আসবে, সেটা পরে বলছি, এটা পরের সাবজেক্ট। এরকম সবকিছু মিলিয়ে
এই রুকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বলেছে যে উনি পদচ্যুত হবেন এবং দেউলিয়া হবেন, এটা বলেছে। তারপর হচ্ছে গৃহযুদ্ধের পথে দেশ, এটা অনেকেই বলছে। যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস অনিবন্ধিত রাজনৈতিক দল যেমন জামাত ইসলাম, তাদের নিবন্ধন নাই, কিন্তু তাদের প্রতীকও নাই, যদিও হাইকোর্ট থেকে ফেরত দিয়েছে, কিন্তু প্রতীক তারা যেটা আগে ছিল সেটাও নাই, সেটা নতুন করে তৈরি করে, কারণ নির্বাচন কমিশনের জায়গা ওই প্রতীকটাই নাই, তাহলে কি করবে? তার নতুন করে দিবে এই সেই মিলিয়ে, কিন্তু এখন তো তাদের প্রতীক নেই। সম্প্রতি নিষিদ্ধ, এতদিন কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছিল, আওয়ামী লীগের যেমন নিষিদ্ধ করা হয়েছে অল্প কিছুদিন, আর এটা তো আরো অনেক আগে নিষিদ্ধ। জামাতে ইসলাম তারা কিন্তু রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে কাজ পরিচালনা করছিল, যদিও তারা নিষিদ্ধ দল ছিল। এখন এনসিপি তো এখন নিবন্ধনই হয়নি। আর ইসলামিক মূলধারার কয়েকটা দল নিয়ে ইউনূস যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেটা বিএনপি মেনে নিবে না। ডানপন্থী বামপন্থী যে কিছু বিষয় থাকে, এই বাম দলগুলো মেনে নিবে না। আর অনেকেই আছে যারা নতুন দল করেছে, অনেকেই আছে এটা মেনে নিবে না। মেনে না নিলে দুই পক্ষেই কিন্তু লাগবে, এটা নিয়েও কথা আছে। এটা নিয়েও কথা আছে। এই ইউনূস সাহেব যিনি যেটা বলেছেন, একটু দেখুন ভিডিওটা, তাহলে বুঝবেন। এরপর গৃহযুদ্ধের এইসব মিলিয়ে যখন দেশে একাধিক মানে মতবাদের মানুষ তৈরি হবে, তখন কিন্তু গৃহযুদ্ধ লাগাটাই স্বাভাবিক। কারণ আওয়ামী লীগকে যেভাবে নিশ্চিহ্ন করার পরিকল্পনা নিয়ে নেমেছে, তারা কিন্তু 34% প্রায়, তারা কিন্তু কখনোই নিশ্চিহ্ন হবে না। তারা কিন্তু চেষ্টা করবে দেশে একটা অরাজকতা তৈরি করতে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেলেই রাস্তায় নামে, যেমনটা জুলাই আগস্টে নেমেছিল আওয়ামী লীগের বিপক্ষে, এটাকে তো অস্বীকার করার সুযোগ নাই। তারাও কিন্তু বিএনপির থেকে হোক বা জাতীয় পার্টির পক্ষ থেকে হোক বা যেভাবে হোক, তারা কিন্তু সমর্থন দিবে, নামবে। কাজেই গৃহযুদ্ধের দিকে যেতেই পারে, এটা মানে বলাই যায়। আরেকটা হচ্ছে বন্দর যাবে বিদেশিদের হাতেই, তবে করিডোর নিয়ে ধোঁয়াশা, এটা একটা বড় বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদ উপলক্ষে যে বক্তৃতা দেয়, সেখানে জোর দিয়ে বারবার গুরুত্ব দিয়ে একই কথা বলছে, এটা আমরা বিভিন্ন দেশের বন্দর পরিচালনা করব। মানে উনি ম্যাজিক করে পুরো দেশটাকে চেঞ্জ করে দেবে এমন অবস্থা। উনি এমন ম্যাজিক করেছে যে এবার ঈদে কোনো হয় নাই, অরাজকতা হয় নাই, মানে যানজট পায় না, কিচ্ছু না। কারণ এমন ম্যাজিক রাস্তাঘাট উনি করেছে। কারণ উনি কাকতালীয় বা ঢাকা চট্টগ্রাম 4 লেন রাস্তা করেছে, ঢাকা ময়মনসিংহ রাস্তা করেছে, ঢাকা টাঙ্গাইল রাস্তা করেছে, টাঙ্গাইল যে যমুনা সেতুর পাশে রেল লাইন যে আরেকটা করেছে, পদ্মা সেতু কাকতালীয় ভাবে করেছে, পদ্মা সেতুর ওই পারে বড় বড় রাস্তা করা, ইউরোপের মতো রাস্তা করা, এগুলো কিন্তু উনি কাকতালীয় ভাবে করে ফেলেছে। কাকতালীয় ভাবে করে ফেলেছে বিদায় মানে এখনো এটা বাংলাদেশকে 35 সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে মানে বন্দর হ্যান্ডেল করবে বাংলাদেশিরা, এরকম একটা অকল্পনীয় অবাস্তব একটা কথা উনি বলে দিলেন ওনার মতো করে। এটা কিন্তু রাজনীতিবিদদের কথা, রাজনীতিবিদরা এটা বলছে। তার মানে হলো বন্দরটা উনি যেভাবে হোক বাইরে দিয়ে দিবে বা দিয়ে দিয়েছে, যে কোনো একটা কিছু হোক, এটা হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, এটা কিন্তু হয়েছে, আরো হবে, এ হচ্ছে বিষয়। তার মানে করিডোর যে ইস্যুটা, সেটা যদি করিডোর তাদের পরিকল্পনা না থাকতো, তাহলে পররাষ্ট্র সচিব কেন রিজাইন দিতে হলো? যদিও সরকার বলছে ভিন্ন কথা, কিন্তু এটা না বোঝার কিচ্ছু নাই। করিডোর ইস্যু যদি নাই আসতো, তাহলে যদি তারা দেওয়ার প্ল্যান নাই করতো, চীন এটা নিয়ে কেন কথা বলছে? যদি এইটা ইস্যু নাই হতো, তাহলে ডক্টর ইউনূস এটা নিয়ে কেন কথা বলবে? তার যে প্রেরিত, তার যে লোকগুলো আছে, এটা নিয়ে কেন কথা বলবে? বুঝেন বিষয়টা? তার মানে এটা বিষয় ছিল। এবং করিডোর নামে মানবিক করিডোর বাদ দিয়ে তারা ত্রাণ পৌঁছে দেওয়ার একটা সিস্টেম করছে, এটা বুঝেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটু বলে নেই ফাঁকে, যে হাসিনা 15 বছরে ক্ষমতা এত নেওয়ার পরও ভারতীয় কোনো সৈন্য বাংলাদেশে এনে, বুঝেন, কাউকে ট্রেনিং দেওয়ার ক্ষমতা পায় নাই। এত মানে রাজনীতিবিদ, মানে এত নিষ্কর্ম রাজনীতিবিদ। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 8-9 মাসেই আমেরিকার সৈন্য এনে বাংলাদেশে ফায়ার সার্ভিসদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে ফেলেছে। বুঝুন তারা ক্ষমতার পার্থক্য কতটুকু। বাংলাদেশে ইউনূস সাহেব রাজনীতি না করলেও তার ক্ষমতা অনেক, যার ফলে আমেরিকার সৈন্য বাংলাদেশে 8 মাসে নিয়ে আসতে পেরেছে। কক্সবাজার যেটা হলো, কক্সবাজার যেটা এই সরি সেন্ট মার্টিনে আমাদের ইয়েদের ট্রেনিং দিল আমেরিকার সৈন্য এসে। বুঝুন বিষয়টা। তখন হাসিনার ক্ষমতা নাই, যাক সেটা পরের বিষয়। বন্দর আর হচ্ছে বন্দর দিয়ে দিবে, এটা জোর দিয়ে বলছে। এবং এই বন্দর যদি কেউ, এই বন্দরটা দেওয়ার ক্ষেত্রে যদি কেউ বিরোধিতা করে,
তাহলে তাহলে প্রতিহত করতে বলেছে তার অনুসারীদের, মানে কিছু জামাতপন্থী লোকজন আছে, শিবির, এনসিপি বা মৌলবাদী পন্থী লোকগুলো আছে, তাদেরকে কিন্তু এটা উনি তো মানে উস্কায় দিল সরাসরি। একজন রাষ্ট্রপ্রধান হয়ে এরকম কথা কিভাবে বলে সেটা আমরা জানি না। আপনি বিভিন্ন জনের কথা শুনেন বিভিন্ন টকশোতে, তারা কিন্তু এই কথাগুলি সমালোচনা করছে। তার মানে এর জন্য উনি সেনাবাহিনী এবং বিএনপি, কারণ এখানে চাচ্ছে বিএনপি এই জিনিসগুলো না হোক, এবং নির্বাচন চাচ্ছে বিএনপি ডিসেম্বরের মধ্যে হোক, সেনাবাহিনীও চাচ্ছে ডিসেম্বরে হোক, আমরা তৃণমূল সাধারণ জনগণ চাচ্ছি ডিসেম্বরে হোক। এখন এটা বললেই বলবেন যে আমরা বিএনপির সমর্থক, বিএনপির সাপোর্ট করি। আওয়ামী লীগের সময় কিছু বললে একরকম একটা আসতো, এখন বিএনপির বিপক্ষে বলি, এটাও বিষয়। কিন্তু এটা বলতে গেলে বলবে যে বিএনপির সমর্থক, আর কিছু না, সমর্থক কিছু নেই। বিএনপি যেটা বলেছে সেটা লিগেলি বলেছে। ইলিগেল আওয়ামী লীগ সরকার যেটা করেছিল সেটা মানে ভালো করেনি, তাদের ফল এসেছে। বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে যাচ্ছে, এটা তাদের চাওয়া, এটা লিগেল পদ্ধতি যে কেউ চাবে। সাধারণ জনগণ দেখেন যেগুলো সুবিধাবাদী এগুলো ছাড়া সবাই চাচ্ছে নির্বাচন হোক, কারণ দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু নিয়ন্ত্রণে নেই। যদি নিয়ন্ত্রণে থাকতো সেনাবাহিনী রাস্তায় বসে বসে কি মোলা খায় আঙ্গুল চষে নাকি? তাদের অধীনে তাদের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষা কেন দায়িত্ব পড়েছে, পুলিশ কেন পারছে না? বুঝুন, তাদের তো ভিতরে থাকার কথা। তারা জনগণের জানমাল রক্ষার জন্য কিন্তু দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে সেনাবাহিনী। তার মানে দেশের আইন শৃঙ্খলা ভালো না বলেই সেনাবাহিনী সেটা কন্ট্রোল করার চেষ্টা করছে, এই তো বিষয়। এখন সারা জীবন কি সেনাবাহিনী এটা থাকবে? তাহলে তাদের ব্যারাকে ফিরে যাবে কখন? সেনাপ্রধান কিন্তু এই কথাগুলি বলেছে। এখন এটা সেনাপ্রধান বলেছে বিধায় সেনাপ্রধান দেশদ্রোহী হয়ে যাচ্ছে। সেনাপ্রধান যখন এই জনগণের পক্ষ নিয়েছিল জুলাই আগস্টে, তখন সেনাপ্রধান ভালো ছিল। এখনো সেনাপ্রধান জনগণের পক্ষ নিচ্ছে, এখন সেনাপ্রধান খারাপ। এটা হচ্ছে আমাদের মানে মানে ধর্মভিত্তিক রাজনৈতিক দলদের একটা চিন্তা ভাবনা। তার মানে সেনাবাহিনী এবং বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে প্রতিরোধ করা ডাক দিয়েছেন, প্রতিপক্ষ হিসেবে উনি দাঁড় করে দিয়েছে। যেটা একটু আগে বললাম যে এই মানে 4 নম্বর এটাই যেটা বললাম 5 নম্বরে এসেছে যে সেনাবাহিনী এবং বিএনপিকে প্রতিরোধের জন্য ডাক দিয়েছে। এটা কিন্তু গৃহযুদ্ধের একটা অংশ, যেটা একটু আগে বলছে, এটাও কিন্তু গৃহযুদ্ধের একটা অংশ। উনি যদি এটা বলে থাকে তাহলে তো দেশে গৃহযুদ্ধে লেগে যাবে। এটা কিভাবে বলে? যাক, 6 নম্বর হচ্ছে কোন উদ্দেশ্যে এপ্রিলে নির্বাচন। এটা হচ্ছে বড় একটা ফ্যাক্ট। কোন উদ্দেশ্যে এপ্রিলে নির্বাচন, এটা আমাদের প্রশ্ন। এপ্রিলে কিন্তু এই যে দেখুন পরীক্ষা কিন্তু গেল, পোলাপানের পরীক্ষা গেল এপ্রিলে বাচ্চাদের পরীক্ষা থাকে বা অন্য বিষয় থাকে, কারণ এই বছরে গেল সবকিছু মিলিয়ে। তাছাড়া এপ্রিলে কিন্তু ঝড় বাদলের একটা বিষয় থাকে, বৃষ্টি বাদলের বিষয় থাকে, সেটা কিন্তু বড় একটা ফ্যাক্ট। তার মানে ওই সময় পরীক্ষার একটা অজুহাত তৈরি হবে, মানে এপ্রিল ফুল যেটাকে বলছে বিভিন্ন রাজনৈতিক দল, এপ্রিল ফুল। ঝড় তুফান আছে, কারণ বৈশাখের একটা বিষয়, কাল বৈশাখের একটা বিষয়, ঝড় তুফান আছে বা এই পরীক্ষার বিষয় থাকে, সবকিছু মিলিয়ে সেটাকে পিছনে নেওয়ার একটা পায়তারা অজুহাত, বুঝেন? এটা হচ্ছে বিষয় যে এপ্রিলে কেন নির্বাচন, মূল উদ্দেশ্য এই একটা, আর কোন উদ্দেশ্য নাই। এই কারণেই ঠিক তারা পিছাতে চাচ্ছে। 7 তারিখ হচ্ছে কেমন কাটলো রাষ্ট্রপতির কুরবানির ঈদ। অনেকেই দেখবেন যে এটা নিয়ে কথা বলেছে, কেমন কাটলো। রাষ্ট্রপতি তো আসলে গৃহবন্দী, ওনার গৃহবন্দী আছে বলে উনি কোনো কর্মকাণ্ডে নাই, কোথাও নাই, মানে ফর্মালিটি হিসেবে রাষ্ট্রের যে আইন শৃঙ্খলা রক্ষায় যারা আছেন তারা ওনার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, এটা হচ্ছে বিষয়। কিন্তু আমি জানি না গেল কিনা, কারণ আমি এগুলো নিউজ দেখি না সেভাবে। এই প্রধান উপদেষ্টা উনি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন কিনা, রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, ওনার সঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, মন্ত্রী বলেন, যারা সবারই কিন্তু সাক্ষাৎ করে একটা ইয়ের সময়, বিভিন্ন উৎসবে। সেটা করেছে কিনা আমি জানি না, আমার মনে হয় সেটা হয়নি। যদি না হয় তাহলে বুঝতে হবে যে বিষয়টা কি যাচ্ছে।